তো আগের ভিডিওতে আমরা ওয়াটার কেমিস্ট্রি নিয়ে একটু আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্টিলাইজেশন নিয়ে একটু আলোচনা করব। ফার্টিলাইজার কী করে আমরা নিজের বাড়িতে বানাবো, ফার্টিলাইজার নিয়ে কী কী ফার্টিলাইজার আমাদের লাগে, সেগুলো কীভাবে বানাবো, কতটা ডোজ আমরা ডোজ করব, এই জিনিসগুলো আমাদের এই ভিডিওটাতে ডিসকাস করব। তো বেসিক্যালি প্ল্যান্টসদের যে নিউট্রিয়েন্ট লাগে প্ল্যান্টসদের গ্রোথের জন্য এবং সারভাইভের জন্য, তার জন্য আমরা ফার্টিলাইজার ডোজ করি। তো ফার্টিলাইজার যে আমরা ডোজ করি তার মধ্যে তিনটি এলিমেন্ট খুব ইম্পর্ট্যান্ট এবং বলা যায় এগুলো হচ্ছে প্রাইমারি এলিমেন্ট প্ল্যান্টসের গ্রোথের জন্য। যেটা হচ্ছে NPK, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এবং এই তিনটে এলিমেন্ট ছাড়াও যেটা এই তিনটে এলিমেন্টের থেকেও ইম্পর্টেন্ট এলিমেন্ট, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড গাছের গ্রোথের জন্য সবথেকে ইম্পর্টেন্ট এবং জেনারেলি আমরা কী করি, বিভিন্ন ফর্মে কার্বন ডাইঅক্সাইড ইন্ট্রোডিউস করি ট্যাঙ্কের মধ্যে, সিলিন্ডার থেকে হোক বা আরও অনেক রকম DIY মেথড আছে যেগুলো দিয়ে আমরা ট্যাঙ্কের মধ্যে ফার্টিলাইজেশনের সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডও ডোজ করি। তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর গাছের গ্রোথের জন্য। এবার কী হয়, অনেকে কার্বন ডাইঅক্সাইড চার্জ করে না, তো তাতে কী হয়, তাহলে গাছের গ্রোথ হয় কী করে? তো বেসিক্যালি জলের মধ্যে কিছু না কিছু ডিজলভড কার্বন ডাইঅক্সাইড সবসময়ই থাকে, কারণ জলের সাথে আমাদের বাতাসের সবসময় গ্যাস এক্সচেঞ্জ হয় এবং বাতাসের মধ্যে যেহেতু কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যেও ডিজলভ হয় এবং সেই ডিজলভ কার্বন ডাইঅক্সাইডটাই গাছের আর নেয়, কিন্তু সেই অ্যামাউন্টটা অনেক কম হওয়ার জন্য গাছেদের গ্রোথ আমরা যে রেটে এক্সপেক্ট করি সেই রেটে হয় না। বাট এটা এমন না যে কার্বন ডাইঅক্সাইড ছাড়া প্ল্যান্টের ট্যাঙ্ক করা পসিবলই না, এটা এরকমই না। বাট হ্যাঁ, কিছু হাই ডিমান্ডিং প্ল্যান্টস আছে যেগুলো খুব হাই কার্বন ডাইঅক্সাইড ডোজ লাগে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সটার্নালি কার্বন ডাইঅক্সাইড দিতে হয়। তো কার্বন ডাইঅক্সাইড কতটা আমাদেরকে দিতে হয়, কার্বন ডাইঅক্সাইডের রেকমেন্ডেড ডোজেস যেটা আছে সেটা হচ্ছে 30 ppm কার্বন ডাইঅক্সাইড আমরা দিই। হ্যাঁ, যেটা এই ppmটা নিয়ে একটু বলবে কি, ppmটা নিয়ে আমরা ডিসকাস করেছি কি আগের ভিডিওতে, আমার ঠিক মনে পড়ছে না, যে তবু বলে রাখি, সেটা হচ্ছে ppm হচ্ছে মিলিগ্রাম পার লিটার, এটাকে বলা হয় ppm। তো মানে 30 মিলিগ্রাম পার লিটার এই অ্যামাউন্টে আমাদের কার্বন ডাইঅক্সাইড যদি আমরা চার্জ করি জলের মধ্যে, তাহলে সেটা প্ল্যান্টসরা ঠিকঠাক নিতে পারে এবং আমাদের যে ফিশ বা শ্রিম্প আছে তাদেরও কোনো প্রবলেম হয় না। অ্যারাউন্ড 25 to 30 ppm অফ কার্বন ডাইঅক্সাইড। এছাড়া কার্বন ডাইঅক্সাইড ছাড়া যে তিনটে মেন এলিমেন্ট, যেটা কথা আমি অলরেডি বললাম, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই তিনটেও হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং তাছাড়াও আরেকটা এলিমেন্ট আছে যেটা অতটা পরিমাণে দরকার না হলেও মোটামুটি পরিমাণে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়ামও গাছের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমাদেরকে এই তিনটে এলিমেন্ট ট্যাঙ্কের মধ্যে ডোজ করতে হয়। তো নাইট্রোজেনের সোর্স হিসাবে আমরা যেটা মার্কেটের যে কম্পাউন্ড অ্যাভেলেবেল, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট জলের মধ্যে বেসিক্যালি নাইট্রেট ডিজলভ হয় পটাশিয়াম নাইট্রেট মেশালে, এবং তার সাথে পটাশিয়ামও ডিজলভ হয়। তো সেই নাইট্রেট থেকে গাছ নাইট্রোজেনটাকে কালেক্ট করতে পারে। এছাড়া নেক্সট যেটা এলিমেন্ট, সেটা হচ্ছে ফসফরাস, যেটাকে আমরা ফসফেটের মধ্যে দিয়ে ডোজ করি, মনোপটাশিয়াম ফসফেট। এই এলিমেন্টটাও আমরা জলের মধ্যে ডোজ করি যাতে আমরা এনাফ অ্যামাউন্ট অফ ফসফরাস ডোজ করতে পারি জলের মধ্যে। নেক্সট এলিমেন্ট হচ্ছে আমাদের পটাশিয়াম। পটাশিয়াম আমরা ডোজ করি পটাশিয়াম সালফেট থেকে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে পটাশিয়াম নাইট্রেট আর মনোপটাশিয়াম ফসফেট ডোজ করছি নাইট্রোজেন এবং ফসফরাসের জন্য, এটা কিন্তু অলরেডি জলের মধ্যে পটাশিয়ামও ডোজ করছে, কারণ দুটোর মধ্যেই পটাশিয়াম আছে। বাট স্টিল আমাদের কিছু পটাশিয়াম এক্সট্রা দরকার লাগে, তার জন্য আমরা পটাশিয়াম, যদি শুধুমাত্র পটাশিয়াম ডোজ করতে চাই তাহলে আমরা পটাশিয়াম সালফেট আমরা ডোজ করবো। এছাড়া যেটা আমি আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্ট বললাম, ম্যাগনেশিয়াম আমরা ম্যাগনেশিয়াম সালফেট বা যেটাকে বলা হয় এপসম সল্ট, এই এপসম সল্ট দিয়ে আমরা ম্যাগনেশিয়াম সাপ্লাই করি। এবং এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু শুধুমাত্র জলের মধ্যে ম্যাগনেশিয়াম সাপ্লাই করছে তাই নয়, ম্যাগনেশিয়াম সালফেট যেটা আমি আগেরবার বলছিলাম, এই GH এবং KH মেনটেন করার জন্য, এই GH এবং ওয়াটারের বাফারিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য কিন্তু যে এই GH বুস্টার প্রোডাক্টগুলো মার্কেটে পাওয়া যায়, তার মধ্যে একটা খুব
মেইন এলিমেন্ট হচ্ছে এই ম্যাগনেসিয়াম সালফেট, এবং ম্যাগনেসিয়াম সালফেট ছাড়াও কিন্তু আরেকটা এলিমেন্টও ওর মধ্যে থাকে জিএইচ বুস্টারের মধ্যে, যেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট আর ম্যাগনেসিয়াম সালফেট এই দুটোই জলের মধ্যে ডিজলভ হয়ে জিএইচ বুস্টার কাজ করে, এবং জলের মধ্যে এনাফ অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আমরা সাপ্লাই দিতে পারি মাছ এবং গাছেদের জন্য। তো এবার কথা হচ্ছে এইগুলো তো না হয় আমার কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো আমি ডোজ করবো, এবার কতটা অ্যামাউন্টে ডোজ করবো, কতটা অ্যামাউন্টে আমার প্রয়োজন সেটা আমি বুঝবো কী করে, বা সেটা ক্যালকুলেশনটাই আমি করবো কী করে। তো এই যে তিনটে স্পেসিফিক্যালি এই এনপিকে, এই তিনটেকে আমরা বলি ম্যাক্রো ফার্টিলাইজার। আর এছাড়াও কিন্তু আরও একটা সিরিজ অফ এলিমেন্টস আছে, যে এলিমেন্টসগুলো কিন্তু গাছের গ্রোথের জন্য দরকার হয়, যেগুলোকে আমরা মাইক্রো এলিমেন্ট বলি। মাইক্রো এলিমেন্ট কেন বলি, কারণ ম্যাক্রো এলিমেন্টগুলো যে অ্যামাউন্টে আমাদের ডোজ করতে হয়, মাইক্রো এলিমেন্ট কিন্তু তার থেকে অনেক কম লাগে। ঠিক আমাদের শরীরের মতো, যেমন আমাদের শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট অনেক বেশি লাগে কম্পেয়ার টু ভিটামিনস আর মিনারেলস। তো সেরকম সেটা হচ্ছে মাইক্রো ফার্টিলাইজার, যেগুলো আমরা কম ডোজ করি। তো আমি আগে ম্যাক্রো ফার্টিলাইজার নিয়ে বলবো, তারপর মাইক্রো ফার্টিলাইজার নিয়ে বলবো। তো নেক্সট হচ্ছে ডোজ অফ মাইক্রো ফার্টিলাইজার। তো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো উইকলি আমরা কত ডোজ করব? উইকলি নাইট্রোজেন ডোজ করব, এর রেঞ্জ হচ্ছে 10 to 25 ppm। সো এখানে একটা জিনিস দেখা আছে, এখানে কিন্তু একটা হিউজ রেঞ্জের কথা বলা হচ্ছে, অলমোস্ট ডবল রেঞ্জ। মানে কেউ হয়তো পার উইক নাইট্রোজেন ডোজ করছে 10 ppm, আর কেউ হয়তো পার উইক ট্যাঙ্কে 25 ppm অফ নাইট্রোজেন ডোজ করছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কী? মানে অবভিয়াসলি অনেক বেশি নাইট্রোজেন আমরা ট্যাঙ্কের মধ্যে ডোজ করছি। তো আমি ডিসাইড করবো কী করে যে আমি 10 ppm ডোজ করবো না 25 ppm ডোজ করবো, নাকি ইন বিটুইন সামথিং 10 or 25? তো এটা ডিপেন্ড করছে ট্যাঙ্কের সাইজের ওপর নয়, কিন্তু এটা ডিপেন্ড করছে আমার ট্যাঙ্কটা কতটা হেভিলি প্ল্যান্টেড তার উপর। মানে ধরুন যেগুলো ডাচ স্কেপ হয় বা যেগুলো ব্রাজিলিয়ান স্কেপ হয়, সেগুলোতে অনেক বেশি গাছ থাকে, প্রচুর রকমের গাছ থাকে, প্রায় পুরো ট্যাঙ্কটাই গাছে ভর্তি থাকে। তো সেখানে আমাদের অবভিয়াসলি নাইট্রোজেনের দরকারও অনেক বেশি পড়ে। তো সেখানে আমরা হয়তো ডোজ করলাম 20 ppm অফ নাইট্রোজেন ডোজ করলাম। এবং এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে নাইট্রোজেন ডোজ করছি, অ্যাকচুয়ালি নাইট্রেট যখন বেশি হয়ে যায় তখন অনেক রকমের অ্যালগি আছে, যে অ্যালগিগুলো আসে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা এলিমেন্ট এনপিকে এগুলো এবং তার সাথে আয়রন, এগুলো বেশি কম হওয়ার জন্যেই কিন্তু ডিফারেন্ট টাইপস অফ অ্যালগি আসে, এগুলোর ইমব্যালেন্সের জন্যেই কিন্তু অ্যালগিগুলো আসে। তো যখন একটা স্পেসিফিক টাইপস অফ অ্যালগি আমাদের ট্যাঙ্কে এসছে, আমি দেখতে পাচ্ছি হয়তো আমার ট্যাঙ্কে ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি হয়েছে, হ্যাঁ, তো এই ধরনের সেই অ্যালগিটার কারণ আমরা তখন গুগলে সার্চ করে বের করি, হয়তো দেখা যাচ্ছে যে সেটা হয়তো বেশি পরিমাণ নাইট্রেট ডোজ কিংবা বেশি পরিমাণ ফসফেট ডোজের জন্য এসছে। তো তখন আমাকে সেই রকমভাবে ওই ডোজটাকে কন্ট্রোল করতে হবে, যে হ্যাঁ ঠিক আছে আমার ট্যাঙ্কি ফসফেট বেশি হচ্ছে, ঠিক আছে আমি একটা ওয়াটার চেঞ্জ করলাম, এবং নেক্সট যে আমার ফার্টিলাইজেশন শিডিউল আছে সেখানে আমি ফসফেটটাকে কম ডোজ করলাম, কারণ ফসফেটটাকে কম ডোজ করলে ওই অ্যালগিটার গ্রোথটা অনেক কমে যাবে। সেটা সিমিলারলি পটাশিয়ামের ক্ষেত্রেও সেটা সত্যি, এবং নাইট্রোজেনের ক্ষেত্রেও। তো এবং আয়রনের ক্ষেত্রেও, আয়রনও বেশি কিন্তু ট্যাঙ্কে হলে বিভিন্ন টাইপের অ্যালগি আসে। তো আয়রনটা আমরা মাইক্রো ফার্টিলাইজারে যখন বলবো তখন ডিসকাস করবো। তো এরপর কথা হচ্ছে যে এই যে ডোজেসটা বলছি আমি 20 to 25 ppm অফ নাইট্রোজেন, অর 1 to 3 ppm অফ ফসফরাস, অর 10 to 25 ppm অফ পটাশিয়াম, এটা কিন্তু উইকলি ডোজেস। তো আমরা ফার্টিলাইজিং ডোজ করি জেনারেলি ডেইলি করি বা এভরি অল্টারনেট ডেতে করি। তো আমরা যদি ধরে নিচ্ছি যে আমি ডেইলি ডোজ করি ফার্টিলাইজার, তাহলে কিন্তু 2.15 ppm অফ নাইট্রোজেন ইজ রিকোয়ার্ড, যেটা আমাদের প্রত্যেক দিন ট্যাঙ্কে 2.15 ppm নাইট্রোজেন আমাদেরকে ডোজ করতে হবে। ফসফরাস ডোজ করতে হবে 0.28 ppm, এবং পটাশিয়াম অবশ্যই ওই অলমোস্ট সেম অ্যাজ নাইট্রোজেন 2.14 ppm। ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও ব্যাপারটা সেই রকমই, সামথিং লাইক ফসফরাস। তো এরপর আমি ক্যালকুলেশনটা করবো কী করে? ক্যালকুলেশনটা করার জন্য একটা খুব সুন্দর ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে রটালা বাটারফ্লাই ফার্টিলাইজার ক্যালকুলেটর। এটা হয়তো অনেকেই জানে। তো এবং যারা জানে না বেসিক্যালি তাদের আমি দেখাবো যে এই ওয়েবসাইটটা ইউজ করে
কিভাবে আমরা ফার্টিলাইজার আমাদের ট্যাঙ্কের জন্য কতটা ফার্টিলাইজার দরকার সেই ক্যালকুলেশনটা কীভাবে করতে হয়। তো বেসিক্যালি এই যে আমি সল্টগুলো, এগুলো প্রত্যেকটি সল্ট, এবং এই প্রত্যেকটা কেমিক্যালই কিন্তু মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল, অনলাইনেও পাওয়া যায়। অনেক দোকান আছে যেখানে কলেজ স্ট্রিটের দোকানগুলোতে গেলে, কেমিক্যালের দোকানগুলোতে গেলে পাওয়া যায়। তাছাড়া আরও অনেক দোকান আছে যেখানে গেলে ইজিলি এই এই জিনিসগুলো পাওয়া যায়। বেসিক্যালি এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু অ্যাকোয়ারিয়াম গ্রেড বা ফুড গ্রেড যে কেমিক্যাল সেগুলো কিনতে হবে, নট যেগুলো আমাদের মানে এগ্রিকালচারের ইউজের জন্য সেগুলো কিন্তু আমাদের কিনলে হবে না, কারণ সেগুলো অতটা পিওরলি সিনথেসাইজ করে বানানো হয় না এগ্রিকালচারের জন্য। কিন্তু আমাদের অ্যাকুয়ারিয়ামের ক্ষেত্রে যেহেতু এটা ওয়াটার সলিউবেল চাই, সেহেতু এটা অনেক ভালো কোয়ালিটির এগুলো কিনতে হবে। জেনারেলি পাওয়া যায়, আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর সাথে, যেগুলোতে যে লিঙ্কে যে অনলাইন এগুলো পারচেস করা যায় বা দোকানে গেলে এই জিনিসগুলো পাওয়া যায়। এবং এগুলোর দামও খুব একটা বেশি নয়, মানে যদি বাল্ক রেটে কেনা হয় তাহলে দেখা যাবে যে আমাদের ফার্টিলাইজিংয়ের কস্ট অনেক অনেক কমে গেছে, মানে বাজারে যে ব্র্যান্ডেড ফার্টিলাইজার পাওয়া যায় সেগুলোর তুলনায়। তো এরপর ব্যাপারটা হচ্ছে কি যে হ্যাঁ, ক্যালকুলেশনটা আমি দেখাই যে এগুলো কীভাবে আমি ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করার জন্য এই রটালা বাটারফ্লাই যে ওয়েবসাইটটার কথা বলছি আমি, এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা। এক সেকেন্ড, এটাকে আমি খুললাম ওয়েবসাইটটা খুলে, যেটা এটা হচ্ছে এই ক্যালকুলেটরটা। তো ক্যালকুলেটরটাতে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দেবো এই ভিডিওর সাথে। তো প্রথমে আমাকে পুট করতে হবে যে আমার অ্যাকুয়ারিয়ামটা কত লিটার। তো সাপোজ আমার অ্যাকুয়ারিয়াম হচ্ছে 100 লিটারের। অ্যাকুয়ারিয়ামের কী করে ভলিউম ক্যালকুলেট করা যায় তারও ওয়েবসাইট আছে, গুগলে গেলে সার্চ করলে পাওয়া যায় যে অ্যাকুয়ারিয়ামের লেন্থ, উইথ এবং হাইট দিলেই বলে দেবে যে কত লিটার জল আছে ওর মধ্যে। তো সাপোজ আমার অ্যাকুয়ারিয়ামটা আমি মানে একটা সলিড ক্যালকুলেশনের জন্য ধরে নিচ্ছি যে 100 লিটারের অ্যাকুয়ারিয়াম আমার, এখানে ইউএস গ্যালনও আছে আর লিটারও আছে। তো আমি অবভিয়াসলি লিটারটাকেই চুজ করলাম। এবার হচ্ছে মাই ফার্টিলাইজার আর DIY, এটাকে আমি চুজ করলাম। তো এরপর আমি আই এম ডোজিং উইথ, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন কেমিক্যালটা ডোজ করতে চাইছি। এখানে বলে রাখি, এই যে 4টে কেমিক্যালের কথা আমি এখানে বলেছি, এই কেমিক্যালগুলো বেসিক্যালি ম্যাক্রো এলিমেন্টগুলো যেগুলো বাজারে পাওয়া যায় সেইগুলো কিন্তু কী হয়, ম্যাক্রো এলিমেন্ট বলে এই সমস্ত সল্টগুলো একসঙ্গে গুলে ডিজলভ অবস্থায় পাওয়া যায়। এবং এর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি, এই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে, ধরুন আপনি কয়েকদিন পরে দেখলেন যে আপনার ট্যাঙ্কের মধ্যে এমন একটা সিমটম দেখা যাচ্ছে, যে সিমটমটা থেকে বুঝতে পারা যাচ্ছে যে ট্যাঙ্কের মধ্যে পটাশিয়াম বেশি হয়ে গেছে, বেশি ডোজ হয়ে গেছে, বা ট্যাঙ্কের মধ্যে নাইট্রেট বেশি ডোজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটা স্পেসিফিক টাইপ অফ প্রবলেম আপনার ট্যাঙ্কের মধ্যে দেখা দিতে হয়। বা হয়তো দেখলেন আপনি যে আপনার ট্যাঙ্কের মধ্যে ফসফরাসটা কম হয়ে গেছে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা এলিমেন্টই বেশি হওয়া এবং কম হওয়া প্রত্যেকটারই কিন্তু সিমটমস আছে। বেশি হওয়াগুলো ম্যাক্সিমামই অ্যালগির দিকে যায়, কম হওয়াগুলো ম্যাক্সিমাম প্ল্যান্টের বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখা যায়, যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা পচে যাচ্ছে, পাতার মধ্যে ফুটো হয়ে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। তার একটা গুগলে গেলে একটা চার্ট আছে, যেখান থেকে বুঝতে পারা যায় যে প্ল্যান্টের পাতাগুলো দেখিয়ে বোঝানো আছে যে কোন এলিমেন্টটা কম হলে কী সিমটমগুলো হয়। তো এক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, এবং জেনারেলি আমি যেটা ইউজ করি, বেসিক্যালি আমি এই সেম পদ্ধতিতেই ফার্টিলাইজার ইউজ করি আমার নিজের ট্যাঙ্কে। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এই প্রত্যেকটা ফার্টিলাইজারকে, এই প্রত্যেকটা কম্পাউন্ডকে আলাদা আলাদা বোতলে রাখা এবং প্রত্যেকটা বোতল থেকে রোজ ডোজ করা। এগুলো একসঙ্গে মিশিয়ে দিলে কী হবে, আমি যদি কোনো একদিন মনে করি যে আমি আজকে পটাশিয়ামটা ডোজ করবো না, বা আজকে আমি নাইট্রোজেনটা ডোজ করবো না, কারণ আমি হয়তো ওয়াটার টেস্ট করে দেখতে পাচ্ছি আমার জলের মধ্যে নাইট্রোজেন বেশি রয়েছে, হ্যাঁ, মানে নাইট্রেটটা বেশি রয়েছে, তাহলে কিন্তু সেটা তখনই পসিবল হবে যদি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা বটল থেকে ডোজ করি। যদি একসঙ্গে মিশিয়ে দিই, অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটা একসঙ্গে মিশিয়ে দিলে কোনো প্রবলেম নেই, কারণ এগুলো প্রত্যেকটাই সল্ট, এগুলো একে অপরের সাথে কোনো রিয়াকশন করে না, সুন্দর থেকে যাবে। কিন্তু প্রবলেমটা ওটাই, আমি যদি মনে করি যে আমি এইটা ডোজ করবো না বা এইটা ডোজ করবো, সেইটা কিন্তু পসিবল না। তাই আমাদেরকে এখানে আমি 4টে বোতল নেওয়ার কথা বলবো আপাতত। তো 4টে বোতল আমি এখানে নিচ্ছি, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ফার্টিলাইজার রাখবো। তো ফার্স্ট হচ্ছে, এখানে আমি আবার ওই ওয়েবসাইটটাতে গেলাম। তো এখানে আমাকে প্রথমে বলছে আই এম ডোজিং উইথ, মানে আমি কী ডোজ করবো সেটা জানতে চাইছি। তো আমি ফার্স্টে না হয় আমি ক্যালকুলেট করছি নাইট্রোজেনটাকে আমরা অ্যাজ এ পটাশিয়াম নাইট্রেট KNO3 হিসাবে ডোজ করবো। সো আমি এখান থেকে KNO3 সিলেক্ট করবো, KNO3 পটাশিয়াম নাইট্রেট। এবার এখানে হচ্ছে ইউজিং সলিউশন অর ড্রাই,
মানে আপনি ডাইরেক্ট সল্টটাকেও কিন্তু অ্যাকুয়ারিয়ামে ডোজ করতে পারেন, সবসময় যে আপনাকে ওয়াটারের সাথে মিশিয়ে জলের ডোজ করতে হবে এমন ব্যাপার নেই। কিন্তু তাতে কি প্রত্যেক দিন আপনাকে ওই মেজারিং স্কেল নিয়ে, ওয়েট মেশিন নিয়ে বসে আপনাকে হয়তো সেই পয়েন্ট কত গ্রাম এটাকে মেজার করাও খুব চাপের ব্যাপার একটা, সেই পরিমাণ ড্রাই সল্ট আপনাকে অ্যাকুয়ারিয়ামের মধ্যে দিতে হবে। তার থেকে অনেক বেশি সুবিধা হচ্ছে আপনি যদি ওটাকে জলের মধ্যে গুলে একটা সলিউশন বানিয়ে রাখলেন এবং সেই সলিউশনটাকে ডোজ করছেন প্রত্যেক দিন। একটা কথা বলে রাখি, এই সল্টগুলো যে আমরা জলে গুলবো এগুলোর জন্য কিন্তু একদম খুব কম টিডিএসের আরও ওয়াটার চাই, প্রিফারেবলি যদি টিডিএস 10-এরও নিচে হয় সেই জল কিন্তু দরকার। এই কোনোভাবেই যেন জলের টিডিএস 30-এর বেশি না হয়, তাহলে কিন্তু এই ডোজগুলো কিন্তু পুরোপুরি গন্ডগোল হয়ে যাবে। এটার জন্য কিন্তু পিওরলি আরও ওয়াটার দরকার। আচ্ছা, তো আমি এখানে সিলেক্ট করলাম অ্যাজ এ সলিউশন কন্টেনার সাইজ আমি দিচ্ছি 250 ml এর আমার কাছে একটা বোতল আছে, এবং আমি প্রত্যেক দিন ওই বোতলটা থেকে হচ্ছে 3 ml করে আমি ডোজ অ্যাকুয়ারিয়ামে অ্যাড করবো। এবার হচ্ছে এখান থেকে বলা আছে, এটা হচ্ছে ফার্টিলাইজেশনের মেথড এখানে অনেকগুলো দেওয়া আছে। যেমন সব থেকে পপুলার মেথড হচ্ছে এস্টিমেটিভ ইন্ডেক্স। টম বার বলে একজন এই এস্টিমেটিভ ইন্ডেক্সটা বানিয়েছেন, তো তার একটা খুব পপুলার ওয়েবসাইটও আছে, আমি ওয়েবসাইটটা লিঙ্কও দিয়ে দেবো এস্টিমেটিভ ইন্ডেক্সের। তো কিন্তু আমরা যেহেতু আমাদের এখানে ফার্টিলাইজেশনটা নিজেরা ডিসাইড করছি এবং আমরা জানি আমাদের ডোজ কতটা আমাদেরকে দিতে হবে এবং সেটা আমরা ডিসাইড করবো, তো সেহেতু আমরা নিজেরাই আমাদের ডোজেসটা ঠিক করবো। এরপর কি হয়, এখানে একটা কথা বলে রাখি যে আমরা এখানে উইকলি ডোজ করছি। তো সাপোজ আমি এখানে ডিসাইড করেছি যে 10 to 25 ppm এর মধ্যে আমার গাছের পরিমাণ মোটামুটি খুব একটা বেশি নয়, খুব একটা কমও নয়, ঠিক আছে চলো আই উইল ডোজ অ্যারাউন্ড 15 ppm আমি ডোজ করবো পার উইক। 15 ppm ডিভাইডেড বাই 7, 7 দিনে আমি ডোজ করছি মানে 2.14 ppm। তো 2.14 ppm আমরা পার ডেতে আমরা যদি ডোজ করি তাহলে এটা এরকমই আসছে 15 ডিভাইডেড বাই 7, 2.14। সিমিলারলি যদি 1 to 3 ppm ফসফরাসের মধ্যে আমি ধরে নিচ্ছি 2 ppm ফসফরাস ডোজ করবো, তো আমি 7 দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে 0.28 ppm ফসফরাস আমাদেরকে ডেলি ডোজ করতে হবে। সো এই ক্যালকুলেশনটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কতটা, আমরা এই রেঞ্জের বাইরে যাব না কিন্তু কখনো, আমরা এই রেঞ্জের মধ্যে থেকেই আমাদেরকে ডিসাইড করতে হবে যে এই রেঞ্জের মধ্যে আমি কতটা ডোজ করবো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি একটু বেশি ডোজ করছি বলে আমার অ্যালগি আসছে, ঠিক আছে ডোজেস একটু কমিয়ে দাও। হ্যাঁ, তো সেইভাবে দেখা যাচ্ছে যে 2.14 ppm আমি যদি ডিসাইড করি 15 ppm পার উইক ধরে, তাহলে এই রকমের ডেইলি ডোজিং আসছে। তো 2.14 ppm আমাদেরকে ডেইলি ডোজ করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা এখান থেকে চুজ করব ডোজ টু রিচ এ টার্গেট। এটা যখন চুজ করলাম আমাকে এখানে বলছে যে মাই টার্গেট ইজ, মানে আমি NO3 ডোজ করছি, অবশ্যই নাইট্রেটটাই আমার এখানে ইম্পর্টেন্ট। তো সেখানে আমার ডোজেস হচ্ছে, আমার এখানে টার্গেট ডোজ কত পার ডে 2.14 ppm। সো 2.14 ppm ইজ মাই টার্গেট ডোজ। এরপর আমি যদি এখানে ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেশনে এখানে রেজাল্টটা এসছে। এখানে ক্যালকুলেশনে কি দেখা যাচ্ছে, বলছে যে টু রিচ ইউর টার্গেট অফ 2.14 ppm অফ নাইট্রেট ইউ উইল নিড টু অ্যাড 29.08 গ্রামস। হ্যাঁ, মানে 29.08 গ্রামের এই KNO3টা আমাকে 3 ml ডোজ করতে হবে প্রত্যেক দিন। এবং এই 250 ml একটা বোতল আছে, 250 ml আরও ওয়াটারের সাথে 29.08 গ্রামের KNO3 মিশিয়ে 3 ml করে ডোজ করতে হবে ফর 100 লিটার অফ অ্যাকুয়ারিয়াম ওয়াটার। এবার ধরুন কারো অ্যাকুয়ারিয়াম হচ্ছে 140 লিটার, তো সে এইভাবে সেখানে 140 ফেলে এটা যদি ক্যালকুলেট করে, এখানে ডোজটাও চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে 40 গ্রাম হয়ে গেল। হ্যাঁ, তার 250 ml কন্টেনার আছে, 3 ml করে ডোজ করছে, কিন্তু এখানে গ্রামটা চেঞ্জ হয়ে গেল, 40.71 হয়ে গেল, 40.71 হয়ে গেল। তো এবারে কথা হচ্ছে কি, আবার 100তে যদি আমি ব্যাক করি, এখানে একটা জিনিস এখানে একটু বোঝার আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে এই সলিউশনটা বানাই যে 29.08 গ্রাম যদি আমি 250 ml জলের সাথে মিশিয়ে 3 ml করে ডেলি ডোজ করছি, তাহলে আমি কি মেশাচ্ছি ট্যাঙ্কে আমার, তাহলে আমি NO3 মানে নাইট্রেট মেশাচ্ছি প্রত্যেক দিন 2.14 ppm করে, যেটা আমি অলরেডি এখানে আমার টার্গেট সেট করেছিলাম। কিন্তু এটার সাথে সাথে কিন্তু আমি আরও দুটো এলিমেন্ট মেশাচ্ছি এখানে, একটা হচ্ছে নাইট্রোজেন। কিন্তু নাইট্রোজেনটাকে ডাইরেক্ট আপটেক কিন্তু
ইনটেক কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান্টসরা করতে পারে না। তো নাইট্রোজেনটাকে আমরা পুরোপুরি ইগনোর করতে পারি। পটাশিয়াম কিন্তু আমরা তার সাথে আরও ডোজ করছি। পটাশিয়াম 1.35 ppm কিন্তু পটাশিয়াম আমি ডোজ করে ফেলেছি। এই 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 2.14 ppm NO3 ডোজ করতে যেয়ে কিন্তু আমি পটাশিয়ামও ডোজ করে ফেলেছি 1.35 ppm। এইবার এখানে আমাকে নেক্সট ক্যালকুলেশন হচ্ছে আমার ফসফরাস। ফসফরাস আমরা কী দিয়ে ডোজ করি? ফসফরাস আমরা ডোজ করি মনোপটাশিয়াম ফসফেট দিয়ে। ফসফেট আমাদেরকে ডোজ করতে হবে। সো আমি এখান থেকে মনোপটাশিয়াম ফসফেট চুজ করবো KH2PO4। নেক্সট হচ্ছে আমার KH2PO4। আচ্ছা, আমি এখানে একটা জিনিস করলাম, এক সেকেন্ড, আমি এটাকে পেজটাকে ডুপ্লিকেট করছি। আচ্ছা, এখানে আমি একটা নতুন ক্যালকুলেটার খুললাম। নতুন ক্যালকুলেটারে আমি এখান থেকে DIY মিক্স করলাম। এখান থেকে আমি KH2PO4 চুজ করবো, KH2PO4 অ্যাজ এ সলিউশন। আমার 250 ml এর বোতল, আমি প্রত্যেক দিন 3 ml করে ডোজ করব। আমি আমার টার্গেট জানি, আমার টার্গেট হচ্ছে 0.28 ppm। 0.28 ppm ক্যালকুলেট। কি আসছে? বলছে যে আমার টার্গেট ডোজ কত ফসফেট? 0.28। সো এই পরিমাণ ফসফেট আমি ডোজ করতে গেলে আমাকে কি করতে হবে? ইউ নিড টু অ্যাড 3.34 grams of 3.34 grams of হ্যাঁ 3.34 grams of এই ফসফেটটাকে আমাকে, মানে মনোপটাশিয়াম ফসফেটটাকে আমাকে অ্যাড করতে হবে 250 ml জলের সাথে, এবং যেটাকে আমি প্রত্যেক প্রত্যেক দিন আমি 3 ml করে দেবো। কিন্তু এখানেও একটা মনে রাখতে হবে যে আমরা যে এখানে এই পটাশিয়াম নাইট্রেট আর মনোপটাশিয়াম ফসফেট এই দুটো যে ডোজ করলাম, এটা নাইট্রোজেন এবং ফসফরাসের সাথে, কিন্তু মনে রাখবে এই দুটো এলিমেন্টই ডোজ করার সাথে সাথে কিন্তু আমাদের দুটো এলিমেন্টের মধ্যেই পটাশিয়ামও প্রেজেন্ট। সো পটাশিয়ামও কিন্তু আমাদের জলের সাথে মিশছে। হ্যাঁ, তো যেমন আগের বারই আমরা দেখেছিলাম, আমাদের যখন NO3 ডোজ করেছিলাম, আমাদের 0.13 পটাশিয়াম অলরেডি মিশে গিয়েছিল। আবার এখানে আমাদের এখানেও কিন্তু 0.12 ppm অফ পটাশিয়াম কিন্তু জলের সাথে আমাদের মিশে গেল। এরপর আমাদেরকে নেক্সট ক্যালকুলেট করতে হবে পটাশিয়াম সালফেট। আবার ক্যালকুলেট করবো আমরা পটাশিয়াম সালফেটের সময় পটাশিয়াম সালফেট। পটাশিয়াম সালফেটের আমাদের ডোজ কত? পটাশিয়াম সালফেটের আমাদের ডোজ হচ্ছে 2.14 ppm পার ডে। সো আমরা এখানে 250 ml এর কন্টেনার আবার একটা, যেখান থেকে আমরা প্রত্যেক দিন 3 ml করে দেব। আমাদের টার্গেট হচ্ছে 2.14 ppm। ক্যালকুলেট করছি। ক্যালকুলেট করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2.14 ppm অফ পটাশিয়াম আমাদেরকে রিচ করার জন্য 39.74 grams আমাদেরকে কিন্তু এই পটাশিয়াম সালফেটটাকে 250 ml জলে মিশিয়ে ডোজ করতে হবে। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের টার্গেট ছিল 2.14 ppm অফ পটাশিয়াম আমরা পার ডে অ্যাড করবো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু নাইট্রোজেন আর ফসফরাস যখন অ্যাড করেছি তখনও কিন্তু অলরেডি পটাশিয়াম অ্যাড হয়ে গেছে আমাদের জলের মধ্যে। তাহলে আমাদেরকে একটু রিক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের টোটাল ডোজেস হচ্ছে পার ডে টার্গেট হচ্ছে 2.14 ppm অফ পটাশিয়াম আমাদেরকে পার ডে ডোজ করতে হবে। এর মধ্যে আমরা অলরেডি কি ডোজ করে ফেলেছি সেটা আগে দেখি। আমরা অলরেডি নাইট্রেট ডোজ করতে যে 1.35 ppm অফ পটাশিয়াম ডোজ করে ফেলেছি, প্লাস ফসফেট ডোজ করতে যে 0.12 ppm অফ ফসফেটও ডোজ করে ফেলেছি, মাইনাস 0.12 ppm অফ ফসফেট ডোজ করে ফেলেছি। সো আমাদেরকে কিন্তু আর 0.67 ppm
অফ পটাশিয়াম আমাদেরকে কিন্তু টার্গেট করতে হবে। তাহলে আমরা এখানে যে 2.14 লিখেছিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, আমাদেরকে অ্যাকচুয়ালি 0.67, তার মানে 0.67, এক সেকেন্ড, 0.67 ppm অফ পটাশিয়াম আমাদেরকে টার্গেট করতে হয়, কারণ আমরা অলরেডি বাকিটা মিশিয়ে ফেলেছি। ক্যালকুলেট, এইবার এলো আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট। এখন আসেনি, ক্যালকুলেট হচ্ছে, হ্যাঁ এইবার এলো, বলছে 0.67 ppm। এই টার্গেটটা রিচ করতে গেলে 250 ml জলে 12.44 গ্রামস অফ পটাশিয়াম সালফেট এটাকে মেশাতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের এই টার্গেট ডোজে পৌঁছে যাবো। এই জিনিসটা কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই দুটো ডোজ করার সাথে সাথে কিন্তু আমাদের অলরেডি পটাশিয়াম ডোজ হচ্ছিল, এরপরে আমরা বাকি যতটুকু পটাশিয়ামের ডেফিসিয়েন্সি ছিল সেইটাকে মিট করার জন্য আমরা এই পটাশিয়াম সালফেটটাকে ইউজ করলাম। এবার আসছি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা যদি এখান থেকে ম্যাগনেসিয়াম সালফেট চুজ করি MgSO4 7H2, ম্যাগনেসিয়াম সালফেট যেটা এপসম সল্ট, এটাকে যদি আমরা চুজ করি ওই সেম, এক সেকেন্ড, এখানে আমাদের টার্গেট হচ্ছে ম্যাগনেসিয়ামের টার্গেট হচ্ছে 0.28 ppm, 0.28 ppm অফ ম্যাগনেসিয়াম। এখানে আরেকটা নতুন ক্যালকুলেশন আসবে, হ্যাঁ যেটা এসছে ডিগ্রি অফ GH। তো এখানে আমাদের আরেকটা সলিউশন বটলে ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে তা 23.66 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট 250 ml জলের সাথে মিশিয়ে আমরা 3 ml করে ডোজ করছি। এটাতে আমাদের ম্যাগনেসিয়ামের যে ডোজটা 0.28 এটা তো ফুলফিল হচ্ছেই, তার সাথে কিন্তু 0.06 ডিগ্রি অফ GHও বাড়ছে। আমাদের কিন্তু GH সবসময় 3 ডিগ্রির উপরে থাকা উচিত, তো তাহলে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং ফার্টিলাইজেশনের ডোজেসটা যেগুলো আমরা করছি সেগুলো ঠিকঠাক প্ল্যান্টরা ইনটেক করতে পারবে। তো আমাদের বাকিটা কোথা থেকে আমরা পাবো? বাকিটা আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম সালফেট, যেটা আমি বলেছিলাম যে ওই GH বুস্টার প্রোডাক্ট, যে ম্যাগনেসিয়াম সালফেট আর ক্যালসিয়াম সালফেট 1:2 রেশিওতে মিশিয়ে তৈরি করা হয়। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি এই ক্যালকুলেটরটাকে ইউজ করতে পারি এবং এইভাবে আমরা আমাদের ডোজগুলোকে ঠিক করতে পারি। এবার আমরা হয়তো কন্টিনিউয়াসলি ডোজিং করে যাচ্ছি এবং ডোজ করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে বা কোনো একটা বেশি হয়ে গেছে, তার ফলে অ্যালগি আসছে। তখন যেহেতু আমরা এই ডোজেসটা জানি, সেহেতু কিন্তু আমরা ডোজটাকে অটোমেটিকভাবে সেইভাবে নিজেরা ক্যালকুলেট করে ডোজটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। ম্যাগনেসিয়াম যদি বেশি হয়ে থাকে সেটাকে কমাতে পারবো, যদি আমাদের ফসফরাস বেশি হয়ে থাকে সেটাকে কমাতে বাড়াতে পারবো। তো ওই জন্য এটাই রেকমেন্ডেড যে 4টে সলিউশনকে আলাদা আলাদা বোতলে রাখা। এগুলো হলো ম্যাক্রো ফার্টিলাইজার। এবার হচ্ছে মাইক্রো ফার্টিলাইজার। মাইক্রো ফার্টিলাইজারের জন্য যেটা দুটো এলিমেন্ট বেসিক্যালি দরকার হয় সেটা হচ্ছে CSMB বলে একটা ডাস্ট পাওয়া যায়, আরেকটা তার সাথে আমরা কখনো কখনো অ্যাডিশনালি আয়রনও চার্জ করি। এবং এটার কারণটা হচ্ছে এটাই যে এই CSMB ডাস্ট যেটাকে DTPA বলা হয় সেটা এবং এই শুধু Fe, হ্যাঁ এই দুটোর মধ্যেই যে আয়রনটা থাকে, আয়রন বেসিক্যালি একটা খুব চার্জড পার্টিকেল হিসাবে থাকে এগুলোর মধ্যে, যাতে কি হয় জলের মধ্যে ডিজলভ হলে প্ল্যান্টরা সেই আয়রনটাকে ইউজ করতে পারে। এবং তার ফলে কি হয়, এই আয়রনটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে এই ওপরে ফসফেট ডোজ করেছি, মনোপটাসিয়াম ফসফেট ডোজ করেছি, এর সাথে রিঅ্যাকশন করে এবং আয়রনটা একটা এমন স্টেটে চলে যায় যে স্টেটটা কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান্টরা আয়রনটাকে আর ইউজ করতে পারে না। ওই জন্যই আমরা কী করি, আমরা এই মাইক্রো ফার্টিলাইজার ডোজ করার সাথে সাথে আয়রনও এক্সট্রা ডোজ করি, যাতে কি হয় কিছু রিঅ্যাকশনের পরেও যাতে কিছু এক্সট্রা অ্যামাউন্ট অফ আয়রন জলের মধ্যে থেকে যায়, যেটা প্ল্যান্টসরা ইউজ করতে পারে। আদারওয়াইজ আমরা আরেকটা যেটা মেথড ফলো করতে পারি এস্টিমেটিভ ইন্ডেক্সে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম টমবার্স মেথড, যেটাতে কি হয় না আমরা অল্টারনেটিভ ডেতে ডোজ করতে পারি। একদিন ম্যাক্রো ফার্টিলাইজার ডোজ করলাম, আরেকদিন মাইক্রো ফার্টিলাইজার ডোজ করলাম। সেক্ষেত্রে কি ক্যালকুলেশনটা এরকম হয়ে যাবে, এখানে ডেইলি ডোজ আছে ওটা তখন 3 দিয়ে ভাগ হয়ে যাবে,
কারণ আমরা 3 দিন ডোজ করবো সপ্তাহে, তাই সেখানে এখানে 15/, যেখানে 7 করেছিলাম ওটা 15/3 হয়ে যাবে, এবং ডেলি ডোজ হবে না, তখন অল্টারনেট ডোজ হবে, অল্টারনেট ডে ডোজ হবে, সেরকম হয়ে যায়। তো যেটা আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে 0.1 ppm অফ আয়রন আমাদের ডোজ করতে হয়। এবং আবার আমরা ওই রোটালা বাটারফ্লাইটাতে যদি যাই, এখান থেকে আমরা এখানে চুজ করবো মাইক্রোনিউট্রিয়েন্ট, CSM সেকেন্ডারি মাইক্রোনিউট্রিয়েন্টস। এটাকে আমরা ডোজ করছি 250 ml কন্টেনার, ডোজ সাইজ 3 টু রিচ দ্য টার্গেট। এবং এখানে আমার এক সেকেন্ড, এটা চেঞ্জ হচ্ছে না, সলিউশন 250 ml 3 ml করে ডোজ করছি টু রিচ দ্য টার্গেট। হ্যাঁ, আমরা কিন্তু পার ডে 0.1 ppm অফ আয়রন আমরা ডোজ করব, এটা আমাদের টার্গেট। CSMB যেটা থাকে এর মধ্যে এই এতগুলো মিনারেলস থাকে, বেসিক্যালি আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, মলিবডিনাম, কপার, জিঙ্ক, এতগুলো থাকে। হ্যাঁ, তো এটা 9.8 গ্রামস আমাদেরকে মেশাতে হবে 250 ml জলের সাথে, এবং যেটা প্রত্যেক দিন যদি আমরা দিই 3 ml করে দিতে পারি। তো এটা ছাড়া যদি কেউ চায় যে আমি এক্সট্রা করে আরও আয়রন ডোজ করবো, যেটা আয়রন ডোজিংয়েরও আর একটা ফার্টিলাইজার আছে, সেটা হচ্ছে এই DTPA FE 11%, এটাও পাওয়া যায় মার্কেটে, বা EDTA FE 13%। যদি আমি এটাকেই ধরি যে এই EDTA FE 13%, এটাকে যদি নিই, এই সমস্ত ফার্টিলাইজারগুলো কিন্তু অনলাইনেও পাওয়া যায়, মার্কেটেও পাওয়া যায়। তো এই EDTA FE যদি 13% যদি আমি ডোজ করি, তো সেক্ষেত্রে যদি আমাকে 0.1 ppm রিচ করতে হয়, তাহলে কিন্তু আমাকে এখানে দেখা যাচ্ছে যে আমাকে 6.4 গ্রাম মেশাতে হবে এই 250 ml ওয়াটারের সাথে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিন্তু আয়রনের টার্গেট হচ্ছে পার ডে 0.1 ppm। আমরা কিন্তু অলরেডি CSMB দিয়ে 0.1 রিচ করে গেছি, বাট স্টিল আমরা আরও ডোজ করছি 0.1, কারণ আমরা ওই যদি মানে আয়রনটা যদি ফসফেটের সাথে রিয়েক্ট করে একটা নন সলিউবল স্টেটে চলে যায় এবং প্ল্যান্টসরা ইউজ করতে না পারে তার জন্য। এবং এতে কি হতে পারে যে আয়রন কিন্তু আমরা বেশি ডোজ করে ফেলতে পারি আমাদের অ্যাকোয়ারিয়াম, এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম অ্যালগি দেখা যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই আয়রনের যে ফার্টিলাইজারটা, এটা রোজ ডোজ না করে এভরি অল্টারনেট ডেটে আমরা ডোজ করতে পারি। তো এটা মানে ইউজ করতে করতেই বোঝা যায় যে আমার ট্যাঙ্কে আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে না, আমার ট্যাঙ্কে আয়রন ওভার হয়ে যাওয়ার জন্য আয়রন রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেইগুলো আসছে, এইগুলো আমাদেরকে একটু দেখে বুঝতে হবে। তো মোটামুটি যেটা টার্গেট হচ্ছে যে এই ক্যালকুলেটরটাকে ভালো করে বোঝা এবং এই ডোজেসগুলোকে ভালো করে বোঝা, এবং তার ফলে এটা করলে কি হবে, এটা করলে আমরা আমাদের নিজেদের ফার্টিলাইজার যে কোনো মুমেন্টে বানাতে পারবো, এবং কোন ফার্টিলাইজারটা কম হচ্ছে এবং সেই ফার্টিলাইজারটা কম হচ্ছে কি বেশি হচ্ছে, সেটা কতটা বেশি দিতে হবে বা কতটা কম দিতে পারবে, এই ক্যালকুলেশনগুলো আমরা নিজেই করতে পারবো। এটাই হচ্ছে মেনলি টার্গেট।